হিমোপোয়েসিসের ডেফিনেশনটা বলা হয় যে দিস ইজ এ প্রসেস অফ ফরমেশন, প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাচুরেশন। প্রত্যেকটা র্যাশনাল আছে এখানে কেন ওয়ার্ডগুলো ইউজ করা হলো। ফরমেশন যখন আমরা বলি, আমরা জানবো যে ব্লাড সেল হিমোটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয়। তার মানে হোয়ার ডু ব্লাড সেলস কাম ফ্রম, এই কোয়েশ্চেনটার আনসার ফরমেশন থেকে পাওয়া যায়। আর প্রলিফারেশন মানে সেল ডিভিশনের মাধ্যমে নাম্বারটা ইনক্রিজ হওয়া সেলের। তো আমরা বলতে পারি প্রলিফারেশন ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে কারণ সেলগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড হচ্ছে। আর ডিফারেন্সিয়েশন, সেলগুলো ডিভাইড হওয়ার পর তারা একটা সার্টেন স্টেজ পর কিন্তু স্পেশালাইজড হয়ে যায়, তাদের এক একজনের ফাংশন এক এক রকম হয়। আর ম্যাচুরেশন শব্দটা কেন বলা হয়, আমরা যখন হিমোপয়েসিসের মধ্যে সেলগুলার ডেভেলপমেন্ট দেখব, দেখা যাবে তাদের মধ্যে কিছু স্ট্রাকচারাল এবং ফাংশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন আরবিসির মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে, নিউট্রোফিলের মধ্যে গ্র্যানিউল দেখা যাচ্ছে, আর নিউক্লিয়াসের চেঞ্জ হতে পারে। যেমন আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, প্ল্যাটিলেটের মধ্যে নিউক্লিয়াস থাকে না, ডব্লিউবিসি অথবা লিউকোসাইডের মধ্যে নিউক্লিয়াস থাকে। নেক্সট সেকশনে আমরা হিমোপোয়েসিসের কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। রেড ব্লাড সেল ফরমেশনকে আমরা সোজা ভাষায় এরিথ্রোপয়েসিস বলি, কিন্তু যখন আমরা ডব্লিউবিসি অথবা লিউকোসাইটের কথা বলতে যাচ্ছি তখন আমরা ডিরেক্টলি লিউকোসাইটোসিস বলতেছি না, কারণ দেখা যায় লিউকোসাইটের অনেক ক্লাসিফিকেশন, গ্র্যানুলোসাইট আছে, অ্যাগ্র্যানুলোসাইট আছে। গ্র্যানুলোসাইট যে ফরমেশনটা হচ্ছে সেটাকে আমরা গ্র্যানুলোপয়েসিস বলবো। নামের শেষে যদি ফিল থাকে সেটা অবভিয়াসলি গ্র্যানুলোসাইট অথবা এমন ডব্লিউবিসি যার মধ্যে গ্র্যানিউল থাকে। এদের যে হিমোপোয়েসিসটা এটা ইনিশিয়েট হবে বোন মেরোতে এবং এরা বোন মেরোতে ম্যাচিওর হবে। আর এরপর আমরা মেগা ক্যারিওপোয়েসিস দেখতে পাচ্ছি, এটাকে আমরা সরাসরি প্ল্যাটিলেট পোয়েসিস না বলে মেগা ক্যারিওপোয়েসিস বলতেছি, কারণ প্ল্যাটিলেট অ্যাকচুয়ালি ডিভিশন হয় না। প্ল্যাটিলেট মেগা ক্যারিওসাইট থেকে ভেঙে তারপর তৈরি হয়। তার মানে প্ল্যাটিলেটের প্রিকার্সর হচ্ছে মেগা ক্যারিওপোয়েসিস, যেটা ফার্দার ডিভিশনের মাধ্যমে ম্যাচিওর্ড হয়ে ভেঙে গিয়ে প্ল্যাটিলেট তৈরি করছে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি লিম্ফোপোয়েসিস। লিম্ফোপোয়েসিস লিম্ফোসাইট ফরমেশনকে বলা হয়। এদের যে কমন ক্লাসিফিকেশন সেটা হচ্ছে লিম্ফোসাইট দুই ধরনের, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এদের ইনিশিয়েশন কিন্তু বোন মেরোতে হয়। আর যেটা বি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট বোন মেরোতেই ম্যাচিওর হয়ে যায়। টি লিম্ফোসাইট এটা বোন মেরোতে ম্যাচিওর হয় না। টি লিম্ফোসাইট বোন মেরো ছেড়ে থাইমাসের মধ্যে চলে আসে। থাইমাসের মধ্যে আসার পর তাদের ম্যাচুরেশনটা হয়। এই রিজনাল ডিফারেন্সের কারণে তাদের ক্লাসিফিকেশনটা আমরা ডিফারেন্টভাবে করেছি। যদি আমরা সবাইকে লিউকোপোয়েসিস বলতাম সেক্ষেত্রে আমরা এই যে ফাংশনাল ডিফারেন্স আছে এটা কিন্তু আমরা ধরতে পারতাম না। দ্যাটস ওয়াই যখনই আমরা হিমোপোয়েসিস পড়ব তখন আমরা এই চারটা ভাগে ভাগ করব: এরিথ্রোপোয়েসিস, গ্র্যানুলোপোয়েসিস, মেগা ক্যারিও আর থ্রোম্বোপোয়েসিস, আর সবার শেষে লিম্ফোপোয়েসিস, যেটাকে ফার্দার আমরা ম্যাচুরেশনের উপর বেস করে থাইমিক লিম্ফোপয়েসিস অথবা বোন মেরো লিম্ফোপয়েসিস বলব। বোন মেরো লিম্ফোপয়েসিসের মধ্যে বি লিম্ফোসাইট ছাড়াও ন্যাচারাল কিলার সেলও তৈরি হয়। এই যে সাথে সাথে হিমোপয়েসিস ডিফারেন্ট জায়গায় হয়ে থাকে। যখন এমব্রায়োনিক পিরিয়ড থাকে, এমব্রায়ো খুবই ছোট, ইয়ক স্যাক এমব্রায়োর বাইরে থাকে, তো এমব্রায়ো ইয়ক স্যাককে একটা ব্লাডের সোর্স হিসেবে খুব ইউজিলি ইউজ করতে পারে। আর এটা প্রথম 2 মাস পর্যন্ত নর্মালি হয়। ইয়ক স্যাক থেকে লিভার কিন্তু র্যাপিডলি ডেভেলপ করতেছে। লিভারের মধ্যে অনেক নিউট্রিয়েন্ট থাকে, যার কারণে মিড ফিটাল লাইফ যেটা 2 থেকে 7 মাস, তখন লিভার হিমোপয়েসিসের সাইড হিসেবে কাজ করে। লিভারের পর স্প্লিন ডেভেলপ করে, লিম্ফ নোডও আসে। এরাও দেখা যায় কিছু লিম্ফোসাইট বানাচ্ছে, এরিথ্রোসাইট বানাচ্ছে, কিন্তু তার রোলটা খুবই মাইনর, কারণ সে সেকেন্ডারি একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে অল্প সময়ের জন্য। সবার শেষে বোন মেরো যখন তৈরি হয় ঠিক মতো, অর্থাৎ লেট ফিটাল লাইফে, তখন থেকে কিন্তু বোন মেরো পার্মানেন্ট একটা সাইট হিসেবে কাজ করে। আমরা যখন অ্যাডাল্টের কথা চিন্তা করব, অবভিয়াসলি অ্যাক্সিয়াল স্কেলেটনের কথা চিন্তা করতে হবে। ভার্টিব্রা, স্টার্নাম, রিবস, পেলভিস, তারপর প্রক্সিমাল এন্ড অফ ফিউমার এন্ড হিউমারাস, মানে ফিউমারের হেডের দিকে যে পার্টগুলো থাকে সেখানে নর্মালি হিমোপয়েসিসটা হয়, কারণ এদের মধ্যে খুব ভালো এনভায়রনমেন্ট থাকে। মেট্রিক্স, তারপর অস্টিওব্লাস্ট, এসব কিছু মিলে দেখা যায় এটা একদম ব্লাড সেল বানানোর জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হয়ে থাকে। এরপর স্টেম সেল সম্পর্কে আমাদের কিছু আইডিয়া নিতে হবে। স্টেম সেল সম্পর্কে বলা হচ্ছে প্লুরিপোটেন্ট, হেমাটোপয়েড, স্টেম সেল। ওয়ার্ডগুলো যদি ব্রেকডাউন করি আমাদের জন্য ইজি হয়ে যাবে। প্লুরি মানি ম্যানি, আর পোটেন্ট মানি কেপেবল, আর হেমাটো মানি ব্লাড, পোয়েটিক মানি যে জেনারেট করে, স্টেম মানি হচ্ছে প্রিমিটিভ আনডিফারেন্সিয়েটেড সেল। আমরা যদি এই ওয়ার্ডটা লিখি, প্রিমিটিভ আনডিফারেন্সিয়েটেড। প্লুরিপোটেন্ট বলছে কারণ সে অনেক ধরনের ব্লাড সেল বানাতে পারে। হেমাটোপয়েটিক অবভিয়াসলি এটা সেলফ এক্সপ্লেনেটরি। আর স্টেম সেল কারণ সে একদম প্রিমিটিভ অবস্থায় থাকে এবং সে আনডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে। তার কিছু প্রপার্টি আছে, যেমন সে সেলফ রিনিউ হতে পারে। তার মানে
সে ডিভাইড হতে পারে কন্টিনিউয়াস। শুধু যে ডিভাইড হয় মানে প্রলিফারেট হয় তা কিন্তু না, সে ডিফারেন্সিয়েটও হতে পারে। তার মানে সে আরবিসি হতে পারে, ডাব্লিউবিসি হতে পারে, প্ল্যাটিলেটও হতে পারে। এই হিমোপোয়েসিস রেগুলেশন কিন্তু হরমোন দিয়ে হয়। এরিথ্রোপয়েটিন আরবিসি প্রোডাকশনে হেল্প করে, আর থ্রোম্বোপয়েটিন প্ল্যাটিলেট প্রোডাকশনে হেল্প করে। এরিথ্রোপয়েটিন নর্মালি কিডনিতে তৈরি হয়, মেইনলি লিভারে কিছু কিছু তৈরি হতে পারে, আর থ্রোম্বোপয়েটিন মেইনলি লিভারে তৈরি হয়। এদের কাজ খুবই সিম্পল, এরা রুটিন কাজ করে থাকে। আমরা তো জানি আরবিসি অক্সিজেন ক্যারি করে। থ্রোম্বোপয়েটিন যেটা প্ল্যাটিলেট প্রোডাকশন করছে, প্ল্যাটিলেট ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। তাদের কাজটা ইম্পর্ট্যান্ট, বাট তাদের কাজটা ফিক্সড রুটিন কাজ। কিন্তু আমরা যখন লিউকোসাইটের কথা বলি, লিউকোসাইট অনেকটা অলরাউন্ডারের মতো কাজ করে, এবং লিউকোসাইটকে সব সময় ইনফেকশন, স্ট্রেস এগুলো কমব্যাট করার জন্য রেডি থাকতে হয়। এই কারণে এই লিউকোসাইট প্রোডাকশনকে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর স্টিমুলেট করে থাকে। আর কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সব জায়গাতে কম বেশি থাকে। এটা এন্ডোথেলিয়াল সেলে থাকতে পারে, এটা ফাইব্রোব্লাস্টে থাকতে পারে। আমাদের বডির সব জায়গাতে এই এন্ডোথেলিয়াল সেল আর ফাইব্রোব্লাস্ট কিন্তু থাকে, যাতে আমরা খুব র্যাপিডলি এই লিউকোসাইটকে ডিপ্লয় করতে পারি যে কোনো সিচুয়েশনের জন্য। আমরা এই কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরকে আবার আরও দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে GCSF অ্যান্ড GMCSF। GCSF মানে হচ্ছে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এটা বোন ম্যারোকে একটা অর্ডার দেয়, যেটা মেইনলি নিউট্রোফিল আর স্টেম সেলগুলোকে বানায়, এবং এরা ইনফেকশন ফাইট করে। আর স্পেশালি যখন কেমোথেরাপি হয় অথবা স্টেম সেল ট্রান্সপ্লান্ট হয়, তখন কিন্তু এই GCSFটা অনেক হেল্প করে থাকে। আর GMCSF, জি মানে অবভিয়াসলি গ্র্যানুলোসাইট, আর এম মানে ম্যাক্রোফেজ, আর বাকিটা হচ্ছে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। সেম কাজ করে থাকে, বাট আমরা নামের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ম্যাক্রোফেজ একটা ওয়ার্ড আসছে। তার মানে সে মনোসাইট প্রোডাকশনের ক্ষেত্রে অবভিয়াসলি অর্ডার দিবে অথবা সিগন্যাল দিবে। এই কারণে এগুলোকে সাইটোকাইন আমরা বলতে পারি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের দিকে আমরা তাকাই। বোন মেরু যদি কখনো ফেলিয়ার হয়, তখন প্যানসাইটোপেনিয়া হবে। তার মানে সব ধরনের ব্লাড সেল কমে যাবে, WBC, RBC আর প্ল্যাটিলেট। এরপর যেটা দেখতে পাচ্ছি লিউকেমিয়া। লিউকেমিয়া কিন্তু একটা ব্লাড ক্যান্সার। অবভিয়াসলি এটা লিউকোসাইটের কারণেই হচ্ছে। আমরা কখনো কি ভাবছি কিনা যে লিউকেমিয়া আছে, তার মানে WBCর কারণে ক্যান্সার হয়, কিন্তু আরবিসির কারণে ক্যান্সার হয় কিনা? আরবিসির কারণে ক্যান্সার নর্মালি হয় না, কারণ আরবিসির নিউক্লিয়াস নাই, কোনো ডিএনএ কন্টেন্ট নাই, আরবিসি ডিভাইড হতে পারে না। ইভেন আফটার দ্যাট মাঝে মধ্যে দেখা যায় আরবিসির সংখ্যা অ্যাবনর্মালি বেড়ে গেছে। এই আরবিসির সংখ্যা অ্যাবনর্মালি বাড়তেছে মেইনলি বোন মেরু ডিসফাংশনের জন্য, অথবা এরিথ্রোপয়েটিন অতিরিক্ত সিক্রিট হওয়ার কারণে। আর এই সিচুয়েশনকে আমরা পলিসাইথেমিয়া ভেরা বলে থাকি। সিভিয়ার অ্যানিমিয়া যখন হয়, বোন মেরু কিন্তু আরবিসি বানানোর মাধ্যমে সেটা কম্পেনসেট করার চেষ্টা করে, কিন্তু অ্যানিমিয়া এত বেশি হয়ে গেল আরবিসি প্রোডাকশনটা কিন্তু বোন মেরু কমপ্লিটলি করতে পারছে না, যার কারণে এক্সট্রা মেডুলারি হেমোপোয়েসিস হয়। মানে বোন মেরু বাদে লিভার, স্প্লিনও এখন আরবিসির প্রোডাকশনের জন্য অর্ডার দিচ্ছে অথবা আরবিসি বানাচ্ছে। এটা নর্মালি প্যাথোলজিক্যাল কন্ডিশনে হয়ে থাকে। নর্মাল কেসে আমরা এটা কখনো দেখতে পাই না।